সম্মান প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যের আলোচনা পর্বে রয়েছি এবং আমরা ইতিপূর্বে কবির যে কাব্য ইতিহাস, ঐতিহ্য চেতনা, প্রকৃতি চেতনা, মৃত্যু চেতনা সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কবির যে কবি মানস রয়েছে সে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। কবি মানস এই বিষয়টি তোমাদেরকে প্রথমত জানতে হবে। কবি মানুষ হচ্ছে একজন কবি যা কিছু ধারণ করেন, যা কিছু পালন করেন, যা কিছু মানেন এবং যা কিছু করেন, সেটাই হচ্ছে কবি মানুষ। এখানে কবি জীবনানন্দ দাশ তার ব্যক্তিগত জীবনে তিনি যা কিছু বিশ্বাস করতেন, যা কিছু তিনি ধারণ করেছেন, লিখেছেন, প্রতিপালন করেছেন, উপস্থাপন করেছেন, অর্থাৎ সব কিছু মিলিয়ে একজন কবির নীতির বিষয়টা এখানে, জ্ঞানের বিষয়টা এখানে তুলে ধরা যায় বা বলা যায়। তো মূলত কবি জীবনানন্দ দাশের উত্থান ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধের পর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধটা একদম তার চোখের উপর দিয়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে কবি জীবনানন্দ দাশের যে রূপসী বাংলা কাব্য, যেটি 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে কবির মৃত্যুর পরে, সেখানকার যে প্রেক্ষাপট সেটা হচ্ছে অস্থির এক বিশ্ব এবং যেখানে মানুষের না পাওয়ার বেদনা, এ সমস্ত বিষয়গুলো মানুষ যখন এই দুর্যোগময় বিশ্বে হতাশায় নিমজ্জিত, ঠিক সেই পরিস্থিতিতে তিনি কিন্তু এই কাব্যটি রচনা করেছেন। তো এই কাব্যটি রচনার করার পেছনে যে কবি জীবনানন্দ দাশের তিনি কি কি বিষয়গুলোকে তুলে ধরেছেন সেগুলো আমরা আলোকপাত করেছি একদম পয়েন্ট আকারে। অপরূপ অদ্বিতীয় প্রকৃতির রূপকে উপস্থাপন করেছেন। নিসর্গ প্রকৃতির প্রতি কবির গভীর ভালোবাসা ফুটে উঠেছে। সাধারণকে তিনি অসাধারণ করে তুলে ধরেছেন। বাংলার প্রকৃতির পরিপূর্ণ রূপকে তিনি তুলে ধরেছেন। প্রাচীন লোকগাথাকে তুলে ধরেছেন, চিরন্তন করেছেন। রূপকথা, উপকথা, পুরাণ এবং ইতিহাসের সাথে প্রকৃতির শান্ত মূর্তিকে তিনি তুলে ধরেছেন। প্রকৃতির ব্যাপ্তি ঘটেছে স্বর্গ, মর্ত্য এবং পাতাল জুড়ে। প্রকৃতি কোথাও কোথাও মৃত্যু চেতনার পরিবাহী হিসেবে ফুটে উঠেছে। এই বিষয়গুলো সমগ্র কাব্যের মধ্যে আমরা একদম ছত্রে ছত্রে খুঁজে পাব শিক্ষার্থীবৃন্দ। রূপসী বাংলা কাব্য এটা একটা অদ্বিতীয় এবং বাংলা সাহিত্যে এই বাংলার যে প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরার ক্ষেত্রে এটা অদ্বিতীয় হিসেবেই ফুটে উঠেছে। তিনি বাংলার প্রকৃতিকে ভিন্নভাবে তুলে ধরেছেন। একদিন এই দেহ, এই কবিতায় তিনি বলেছেন, পান্তা ভাতের গন্ধে আম মুকুলের গন্ধ মিশে যায় যেন বারবার। একদিন কুয়াশা কবিতায় তিনি বলেছেন, ধানের নরম শীষে মেঠো ইঁদুরের চোখ নক্ষত্রের দিকে আরও চায়। একদিন জলসিঁড়ি নদীটির এই কবিতার মধ্যে তিনি লিখেছেন, ভিজে পেঁচা শান্ত স্নিগ্ধ চোখ মেলে কদমের বনে, শোনাবে লক্ষ্মীর গল্প, ভাসানের গান, নদী শোনাবে নির্জনে। এখানে প্রকৃতি খুব
আহ, বাংলার নিকটবর্তী, বাস্তব এবং চিরন্তন রূপে আমাদের মাঝে এসে ধরা দিয়েছে। আহ, কবি এই বাংলার প্রকৃতিকে অত্যন্ত ভালোবাসেন এবং এই নিসর্গের প্রতি কবির গভীর ভালোবাসা ছিল। সেজন্যই তিনি বলেছেন, তোমরা যেখানে সাজ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিকের সন্ধ্যায় হিম হয়ে আসে, ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসের অন্ধকারে। এই কবিতাটি হচ্ছে তোমার যেখানে স্বাদ। এই যে কবিতার এখানে বাংলার প্রতি কবির তীব্র ভালোবাসা, সেটা কিন্তু চিরন্তন এবং গাঢ় হয়ে উঠেছে। আমরা এইভাবেই কবিকে দেখি। তারপরে হচ্ছে আমরা এই বাংলার কিছু চিরন্তন ছবি তার কবিতার মধ্যে দেখি, যেগুলো প্রকৃতির অন্তরঙ্গতার রূপ এবং পরিপূর্ণ রূপকে ফুটিয়ে তুলেছে। সেই দিন এই মাঠ কবিতার মধ্যে খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, যেটা বাংলার চিরচেনা রূপ। ঘুমায়ে পড়িব আমি, ধান কাটা হয়ে গেলে মাঠে মাঠে কতবার কুড়ালাম খড়। সন্ধ্যা হয় চারিদিকে, কবিতায় তিনি লিখেছেন, গরুর গাড়িটি যায় মেঠো পথ বেয়ে ধীরে ধীরে, আঙিনা ভরিয়া আসে সোনালি খড়ের ঘন স্তূপে। একদম চিরচেনা বাংলার রূপ। এই ডাঙ্গা ছেড়ে হায়, খড়কুটো উল্টায়ে ফিরিতেছি, দু একটা বিষণ্ণ চড়াই, অশ্বত্থের পাতাগুলো পড়ে আছে ম্লান সাদা ধুলোর ভিতরে। এটা বাংলার রূপ পরিবর্তনের যে চিত্রগুলো, সে চিত্রটা। সন্ধ্যার অন্ধকারে ধান খেতে আমবনে অস্পষ্ট শাখায় কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল। এখানে আকাশ নীল কবিতার মধ্যে প্রকৃতি খুব ঘনিষ্ঠ রূপে ধরা পড়েছে। তারপরে হচ্ছে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায়। এই আবার আসিব ফিরে কবিতার মধ্যে কিন্তু এই লাইনটা দেওয়া হয়েছে। এবং এভাবেই কিন্তু তিনি বাংলার যে নিসর্গের প্রতি তিনি প্রেমমুগ্ধ ছিলেন, এবং সেক্ষেত্রে তাকে আমরা বিলাসী কবি বলতে পারি। সেখানে তিনি এভাবেই ফুটিয়ে তুলেছেন এবং বাংলার যে পরিপূর্ণতার ছবি, সেগুলো কিন্তু তার লেখার মধ্যে ফুটে উঠেছে। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। এই যে ভোরের দোয়েল পাখির যে চিত্রটা, অনেকেই লেখার চেষ্টা করেছেন, তুলে ধরেছেন, কিন্তু এইভাবে তুলে ধরতে পারেননি। সেই জন্য বাংলার প্রকৃতির পরিপূর্ণ ছবিটা কিন্তু আমরা তার কাছেই পাই। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে প্রাচীন লোকগাথা বা রূপকথা, উপকথা, পুরাণ, ইতিহাস, তিনি কিন্তু প্রকৃতির মাঝখানে এই বিষয়গুলোকে নিয়ে এসেছেন এবং সেই প্রাচীন বিষয়গুলোকে আমাদের মাঝে চিরন্তন রূপে তুলে ধরেছেন। এবং চাঁদ সদাগরের কাহিনীটা তিনি বারবার নিয়ে এসছেন। এখানে কয়েকটা কবিতার মধ্যে আমরা দেখেছি, চাঁদ সদাগর তার মধুকর ডিঙ্গাটির কথা মনে আসে, কালিদহে কবে তারা পড়েছিল একদিন ঝড়ের আকাশে, ফণি মনসার বনে মনসা রয়েছে নাকি, আছে মনে হয় এই নদী কি কালিদহ নয়, আহা ওই ঘাটে এখনো খোপার সন্ধ্যার মুখ আমি দেখি নাকি। হায় পাখি একদিন কবিতার এই লাইনগুলোর মধ্যে কিন্তু আমরা সেই রূপকথা, উপকথা এবং লোকগাথাগুলো পাচ্ছি। আমরা আরও লক্ষ্য করি বাংলার মুখ আমি কবিতার মধ্যে, বেহুলাও একদিন গাঙ্গের জলে ভেলা নিয়ে কৃষ্ণ দ্বাদশীর জ্যোৎস্নার যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল, হায় ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তারা
তার কেঁদেছিল পায়। এখানে কিন্তু সেই আহ, চাঁদ সদাগরের যেই লোকগাথাটা রয়েছে সেখান থেকে সেই তথ্যগুলো প্রকাশ করতে যেয়ে কিন্তু কবি চিরন্তনভাবেই আমাদের এই বাংলার প্রকৃতির চিত্রই তুলে ধরেছেন। এইটা কবির অভিনবত্ব, আমরা অন্য কোনো কবির কবিতার মধ্যে এটা দেখতে পাই না। তিনি কিন্তু এর সাথে সাথে প্রাচীন ইতিহাস এবং নগর সভ্যতাকেও তুলে ধরেছেন, এবং সেখানে রূপসীরা আজ আর আসে না খো, পাট শুধু পচে অবিরল, সেইখানে কলমির দাখে বেঁধে প্রেতনির মতো কেবল কাঁদিবে সে সারা রাত, দেখিবে কখনো কারা এসে আম কাঠে সাজায়ে রেখেছে চিতা। একদিন জলসিঁড়ির নদীটির তীরে, কি চিরন্তন করে কবি সেই ইতিহাসকে তুলে ধরেছেন। সব কিছু মিলিয়ে আমরা কবির যেই প্রকৃতি কোথাও কোথাও যে মৃত্যু চিন্তার কারণ হয়েছে সেটা আমরা দেখেছি। এই পাড়া পার পথে তবু 300 বছর আগে হয়তো আমি তার সাথে কাটিয়েছি, 500 বছর আগে হয়তো 700 বছর কেটে গেছে, তারপর তোমাদের জাম কাঁঠালের দেশে ধান কাটা হয়ে গেলে মাঠে মাঠে কতবার কুড়ালাম খড়, বাঁধলাম ঘর, এই শ্যামার খঞ্জনার দেশ ভালোবেসে, ভাসানের গান শুনে কতবার ঘর আর খড় গেল ভেসে। এখানে তিনি এই বাংলার রূপ প্রকৃতিকে প্রকাশ করেছেন এবং বারবার এখানে ফিরে এসেছেন, অর্থাৎ ফিরে এখানে মৃত্যু চেতনার চেয়ে ফিরে আসার বিষয়গুলোই ফুটে উঠেছে। কিন্তু সর্বশেষ মৃত্যু চেতনার যে পরিবাহী হিসেবে প্রকৃতি দেখা দিয়েছে, সেটা এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে ধূসর করুণ, যেখানে সবুজ ডাঙ্গা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল। এই কবিতার এই পৃথিবীতে এক স্থান আছে কবিতার মধ্যেও তিনি মৃত্যু চিন্তাকে স্বীকার করেছেন এবং মৃত্যু চিত্র দেখিয়েছেন, কিন্তু কখনো কখনো সেটা কবির প্রকৃতি মৃত্যু চেতনার পরিবাহী হিসেবে ফুটে উঠেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবনানন্দ দাশের কবি মানস, অর্থাৎ কবি মনে প্রাণে কাব্য রচনা করতে যে যা কিছু ধারণ করেছেন, সেখানে সব কিছু মিলিয়ে একটা শৈল্পিক ভাবনা আছে। সব কিছু আমরা যে দৃশ্যমান দেখেছি সেটাকে আমরা অনুভূতির জায়গা দিয়ে গ্রহণ করতে হবে, এবং সব কিছু, এবং তিনি বাংলার রূপ প্রকৃতিকে তুলে ধরেছেন। বাংলার নদী নালা, মাঠ ঘাট, সবুজ প্রকৃতি, তৃণলতা, পশু পাখি, এগুলো বাংলার প্রকৃতিরই দৃশ্য। সেজন্য তার এই কাব্যের নাম রূপসী বাংলা। এটা কোনোভাবেই অসুন্দর নাম নয়, বরং একটি পরিপূর্ণ নাম হয়েছে। এবং তিনি এই রূপসী বাংলাকে প্রকাশ করতে যেয়ে তিনি যে আমরা বৈশিষ্ট্যগুলো প্রকাশ করেছি সেগুলোর পরিপূর্ণ চিত্রই তার এই কাব্যের মধ্যে তুলে ধরতে পেরেছেন এবং পারদর্শিতা দেখিয়েছেন। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে পরবর্তী ক্লাসে।